শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যের প্রতিটি জেলার মতো গোলাঘাট জেলার 5টি বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক দলগুলির মধ্যে জোরদার নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শাসক দল বিজেপির পাশাপাশি বিরোধী দলগুলিও সমানতালে প্রচার চালিয়ে যাচ্ছে। আজ দেড়গাঁও বিধানসভা কেন্দ্রের নাহরনীতে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় অংশ নেন বিরোধী জোট কংগ্রেস প্রার্থী সাগরিকা বরার সমর্থনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ এবং জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। সভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আজ আমরা বিরোধী দলগুলো একজোট হয়েছি আসামকে বাঁচানোর জন্য। আসামে রাজনীতি করতে আসা অনেকেই কেবল নিজেদের স্বার্থের জন্য আসে, বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা। প্রকৃতপক্ষে যারা মানুষের সেবা করতে রাজনীতিতে আসেন তাদের বিজেপিতে কোনো জায়গা নেই। বর্তমানে সিন্ডিকেট চালানো ব্যক্তিরাই হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ হয়ে উঠেছে। কংগ্রেস সরকারের সময় মানুষ স্বাধীনভাবে সমালোচনা করতে পারত, কিন্তু এখন বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে মহিলারা বিজেপি কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুমকি দেন যে 1250 টাকার ভাতা কেটে দেওয়া হবে। বিজেপির সবাই যোগ দিলে মহিলাদের 1250 টাকা দেওয়া হয়, আর যারা সমালোচনা করেন তারা তা পান না। এটি সরকারি প্রকল্প, বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের টাকা। সরকারকে যোগ্যতার ভিত্তিতে এই অর্থ প্রদান করতে হয়। আমাদের জোট সরকার গঠিত হলে দলমত নির্বিশেষে যোগ্য সব মহিলা ঘরে বসেই এই অর্থ পাবেন। বয়োজ্যেষ্ঠদের জন্য প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো আমরা একটি পৃথক বিভাগ গঠন করব এবং প্রতি মাসে 1250 টাকা করে পেনশন দেওয়ার ব্যবস্থা করব। হিমন্ত বিশ্ব শর্মা 50,000 বিঘা জমি আদানি ও আম্বানিকে দিয়েছেন এবং 12,000 বিঘা জমি নিজে নিয়েছেন। আমাদের সরকার ক্ষমতা এলে আসামের 10 লক্ষ মানুষকে জমির পাট্টা প্রদান করা হবে। পরবর্তী খবর, আসামে ফের ক্ষমতায় বিজেপি, 2/3 সংখ্যাগরিষ্ঠতার দাবি নীতিন নবীনের। আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসী সুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন জানিয়েছেন, রাজ্যে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে বিজেপি এবং জোট সরকার 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে। আজ লখিমপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রচার সভায় বিপুল জনসমাগমই প্রমাণ করে দিচ্ছে যে জনসমর্থন বিজেপির পক্ষেই রয়েছে। নবীন বলেন, আসামের মানুষ ইতিমধ্যেই তাদের রায় স্পষ্ট করে দিয়েছেন। প্রতিটি সভায় যেভাবে জনস্রোত দেখা যাচ্ছে তাতে এনডিএ ও বিজেপির জয় নিশ্চিত। আমরা 2/3 আসন নিয়ে সরকার গঠন করব। কংগ্রেসের পূর্ববর্তী শাসন ব্যবস্থার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সেই সময় রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল ছিল। তার কথায় 10 বছর আগে এই রাজ্যে নারীরা নিরাপদ ছিলেন না, এমনকি জমি জমাও সুরক্ষিত ছিল না। কংগ্রেসের শাসনেই এই অনিরাপত্তা তৈরি হয়েছিল। বর্তমান বিজেপি সরকারের সাফল্য তুলে ধরে নবীন বলেন, মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করাই তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আরও যোগ করেন, আমাদের সরকার শুধু নারীদের নিরাপত্তা নিশ্চিত করেনি, তাদের স্বনির্ভর করে তুলতেও নানা উদ্যোগ গ্রহণ করছে। অপরদিকে সাজুর প্ররোচনায় দনেহরিতে গুলি চলেছে বললেন আমিনুল। দনেহরিতে সংঘটিত গুলিকাণ্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে সুনাই বিধানসভা এলাকায়। সুনাই শহরের 10 নম্বর ওয়ার্ডের বারোহালিতে মাথায় আয়োজিত এক বিশাল জনসভায় কংগ্রেস প্রার্থী আমিনুল ইসলাম গুলিকাণ্ডের নেপথ্যে এআইইউডিএফ প্রার্থী তথা বর্তমান বিধায়ক সাজুর ভূমিকা থাকার অভিযোগ তুলেন। তিনি দাবি করেন, গত বিধানসভা নির্বাচনের দিন 1 এপ্রিল দনেহরি 463 নম্বর এলপি স্কুলে যে গুলি চালনার ঘটনা ঘটে তা সাজুর প্ররোচনায় সংঘটিত হয়েছিল। সভায় উপস্থিত দনেহরির গুলিবিদ্ধ যুবক বাহারুল ইসলাম বড়ভুইয়াকে পাশে রেখে আমিনুল বলেন, গুলি চালনায় ব্যবহৃত পিস্তল সাজুর গুন্ডা বাহিনীর ছিল এবং তাকে ফাঁসানোর উদ্দেশ্যে একটি চক্রান্ত করা হয়েছিল। আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় তার বিরুদ্ধে থানায় 4টি লিখিত মামলা দায়ের করা হয়েছিল, তবে পুলিশের প্রাথমিক তদন্তে নিঃশর্তভাবে খারিজ করা হয়। পরবর্তীতে আদালতও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেয়। তিনি বলেন, সত্য কখনো চাপা থাকে না। দীর্ঘ 5 বছর পর এই ঘটনার প্রকৃত সত্য সামনে এসেছে। এদিকে গুলিবিদ্ধ যুবক বাহারুল ইসলাম বড়ভুইয়া সবাই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।
স্কুলঘরের দরজা খুলতে গিয়ে আমার মুখ ও গলায় গুলি লাগে। সাজুর গুন্ডা বাহিনীর দিক থেকেই গুলি ছোড়া হয়েছিল। সেই সময় আমিনুল ইসলাম ঘটনাস্থলের অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তোড়জোড় তীব্র আকার ধারণ করেছে। নির্বাচনের আগে এই অভিযোগ পাল্টা অভিযোগ ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অপরদিকে হাসপাতালে ডক্টর নন, বিল বানায় কর্তৃপক্ষ। কৌশিককে খোঁজা ডক্টর কালোয়ারের। এটা ডক্টর তো রাজদীপ রায়ের হাসপাতাল, বিজেপির হাসপাতাল। মন্ত্রী কৌশিক রায় ডক্টর রাজদীপ রায়কে ভালো পাচ্ছেন না, তাকে হারানোর জন্য এই কথা বলছেন। পাল্টা জবাব দিলেন বড়খলার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ার। শুক্রবার বড়খলা বিধানসভা কেন্দ্রের মুরলীধরজীবিতে নির্বাচনী সভায় এই মন্তব্য করেন বড়খলার কংগ্রেস প্রার্থী। উল্লেখ্য, বড়খলার মুরলীধরজীবিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেছিলেন, ডক্টর অমিত কালোয়ারের কাছে গেলে সর্দি জ্বর হলে সিটি স্ক্যান করে বের করেন, এমনকি তার হাসপাতালে গেলে 10,000 টাকার চেক আপ করেন। এর প্রত্যুত্তর দিয়েছেন ডক্টর কালোয়ার। তিনি বলেন, আমি তো জীবনজ্যোতি হাসপাতালে কাজ করি, এটা তো ডক্টর রাজদীপ রায় ও বিজেপির হাসপাতাল। মন্ত্রী শিলচর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ রায়কে ভালো পাচ্ছেন না, তাকে হারানোর জন্য এই কথা বলছেন। আমি তো জীবনজ্যোতি হাসপাতালে কাজ করি, হাসপাতালে ডাক্তাররা বিল বানান না, জীবনজ্যোতি কর্তৃপক্ষ বিল বানায়। পাল্টা চড়াও হন ডক্টর অমিত কালোয়ার। একদিকে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং রাজ্যের মন্ত্রী কৌশিক রায় কিশোরনাথের প্রচারে এসে ডক্টর কালোয়ারকে আক্রমণ করছেন। অন্যদিকে তারকা প্রচারক ছাড়া কংগ্রেস কর্মীদের নিয়ে বড়খলার আনাচে কানাচে প্রচারে ব্যস্ত ডক্টর অমিত কালোয়ার। বড়খলা বিধানসভা কেন্দ্রের মুরলীধরজীবিতে বেশ কয়েকটি সভা করেন কংগ্রেস প্রার্থী। এতে বড়খলা ব্লকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে ভোটের মুখে লক্ষ্মীপুরে কৌশিকের হাত ধরে বিজেপিতে শতাধিক সংখ্যালঘু। কৌশিক রায়ের সাংগঠনিক পারদর্শিতা ও উন্নয়নমূলক কাজেই একসময় কংগ্রেসের গড় লক্ষ্মীপুরে আজ অপ্রতিদ্বন্দ্বী বিজেপি। ভোটের আগে তার কর্মযোগ্যে আকৃষ্ট হয়ে লক্ষ্মীপুর পুর এলাকার 4, 5 ও 6 নং ওয়ার্ড এবং ফুলেরতল নয়াগ্রাম জিপির ট্র্যাক্টরটিলা এলাকার শতাধিক সংখ্যালঘু ভোটার কংগ্রেস ত্যাগ করে বিজেপি দলে যোগ দিয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডের পুর কমিশনার সঙ্গীতা নাগের স্বামী মান্না রঞ্জন দেবের হাত ধরে তারা বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৌশিক রায়ের বাড়িতে উপস্থিত হন। সকাল 7:30 নাগাদ এসব কংগ্রেসি ভোটার মন্ত্রীর সঙ্গে মিলিত হন। তারা মন্ত্রীকে বলেন, আমরাও বিজেপিতে সামিল হতে চাই। কৌশিক রায় তাদের সাদরে অভ্যর্থনা করে বসতে বলেন। একে একে সবাইকে দলীয় উত্তরীয় ও টুপি পরিয়ে দলে সামিল করে নেন। এই দলের মধ্যে ছিলেন মঞ্জুরুল হক চৌধুরী, শফিক উদ্দিন, আতাবউদ্দিন, মঈনুদ্দিন, কামাল হোসেন, মন তালুকদার সহ আরও অনেকে। এই উপলক্ষে মান্না রঞ্জন দেব বলেন, তারা মন্ত্রীর কাজে আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগ দিতে এসেছেন। শফিক উদ্দিন মন্ত্রীর কাছে আবেদন রাখেন, তাদের এলাকার 2-3টি রাস্তা খুবই খারাপ অবস্থায় রয়েছে, এই রাস্তাগুলো সারাই করে দেওয়ার অনুরোধ মন্ত্রীর কাছে রাখেন তিনি। মন্ত্রী কৌশিক রায় তাদের বলেন, ভালো হয়েছে আপনারা বিজেপি দলে যোগ দিয়েছেন, এখন আর কংগ্রেসের দিন নেই, আপনারা দলের হয়ে কাজ করুন, বিজেপির পক্ষে ভোট দিন, রাস্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের কাছে পৌঁছে যাবে। অপরদিকে নির্বাচনী মরশুমে উদারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ে ঝুলছে তালা। দীর্ঘ 6 মাসের ভাড়া পাওনা রয়েছে বলে ঘর মালিক তালা ঝুলিয়ে দিয়েছেন। ভোটের আর মাত্র 4 দিন বাকি। এর আগে উদারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ে ঝুলছে তালা, কারণ দীর্ঘ কয়েক মাস থেকে কার্যালয়ের ভাড়া দেওয়া হয়নি বলে মালিক পক্ষ কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন গত 1 মাস আগে। এই ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে পড়েছেন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী সহ তার কমিটির কর্মকর্তারা। একাংশ সমালোচকের ভাষ্য, কংগ্রেসের হাল এমন অবস্থায় বর্তমানে গেছে যে নির্বাচনের সময় একটা দলীয় কার্যালয়ে ভাড়া দেওয়ার টাকা নেই। অবিশ্বাস্য কথা, যে কংগ্রেস দল আসামে সরকার গড়ার ডাক দিচ্ছে, আজ সেই কংগ্রেস দলের দলীয় কার্যালয় ভাড়া না দেওয়ায় তালাবন্ধ হয়ে আছে। 1 মাস থেকে থমকে আছে কার্যালয়ের সব কাজকর্ম। এ নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে, নির্বাচনের সময় একটা দলের কার্যালয়ে তালাবন্ধ কী করে থাকতে পারে। জানা গিয়েছে, এই ব্লক কংগ্রেস কার্যালয়ে উদারবন্দ ব্লক কংগ্রেসের তদানীন্তন সভাপতি পুলক রায়ের উদ্যোগে উদারবন্দের পানগ্রামে 2023 সালের 8 আগস্ট তারিখে তদানীন্তন জেলার সভাপতি অভিজিৎ পাল, অরুণ দত্ত মজুমদার ও প্রাক্তন মন্ত্রী অজিত সিংয়ের হাত ধরে উদারবন্দে প্রথমবারের মতো ব্লক কংগ্রেস কার্যালয় উদ্বোধন হয়েছিল। এর বছর দিন পরে পুলক রায়কে সরিয়ে সন্দীপন নন্দী হয়ে যান ব্লক কংগ্রেস সভাপতি। তার নেতৃত্বে সব কিছু ঠিকঠাক থাকলেও
গত সেপ্টেম্বর মাস থেকে কার্যালয়ের ভাড়া দেওয়া হচ্ছে না বলে মার্চ মাসের প্রথম দিকে ঘরের মালিক কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন। এই খবরের সত্যতা যাচাই করতে ব্লক কংগ্রেস কার্যালয়ে গিয়ে দেখা যায় কার্যালয়ের দরজায় দুটো তালা ঝুলছে। পরে এই বিষয়ে ঘর মালিককে জিজ্ঞেস করলে তিনি বলেন, বছর 2.5-3 আগে ব্লক কংগ্রেস কার্যালয়ের জন্য আমার ঘরটি ভাড়া দিয়েছিলাম প্রত্যেক মাসে 5,000 টাকার মাইনের বিনিময়ে। এতদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে ঘরের ভাড়া আসা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে বার কয়েক ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দীর সঙ্গে যোগাযোগ করলে তিনি আজ দেবেন কাল দেবেন বলে নানান টালবাহানা করতে থাকেন। এই করে করে 6 মাস পার হওয়ার পরও যখন ঘরের ভাড়া দেওয়ার নাম নেই, তখন আমি বাধ্য হয়ে মার্চ মাসের প্রথম দিকে কার্যালয়ের দরজায় তাদের দেওয়া তালার উপর আমি একটা তালা ঝুলিয়ে দিয়েছি। ঘরের ভাড়া না পাওয়া পর্যন্ত এভাবেই দরজায় তালা ঝুলবে বলে জানান ঘর মালিক।